সম্পর্কে একমত হতে পারছি না, আমরা মুক্তিযুদ্ধের সঙ্গে ধর্মের সম্পর্ক নিয়ে একমত হতে পারছি না, আমরা ইসলামের সঙ্গে সাম্প্রদায়িকতার সম্পর্ক নিয়ে একমত হতে পারছি না। এই সুগভীর সংকট তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে একটা টানা রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে, এবং এই রাজনৈতিক অস্থিরতার স্পষ্ট অভিঘাত পড়েছে আমাদের অর্থনৈতিক গতিশীলতার উপরে। আমাদের প্রবৃদ্ধি কীরকম হবে, আমাদের বৈদেশিক বাণিজ্যের অবস্থা কী, আমাদের বিনিয়োগের অবস্থা কী, এই প্রতিটি ক্ষেত্রে এর একটা অভিঘাত পড়ছে, এবং তার অভিঘাত পড়ছে আমাদের সামাজিক নিরাপত্তা প্রতির উপরে। একটা দেশ এভাবে চলতে পারে না। একটা জাতি মানে শুধুমাত্র একটি সার্বজনীন ভাষা নয়, একটি জাতি মানে শুধুমাত্র একটি ভৌগোলিক সীমারেখা নয়, একটি জাতি মানে হচ্ছে একটা নৈতিক কমিউনিটি, একটা মরাল কমিউনিটি, যেখানে একটি জনগোষ্ঠী কতগুলো বেসিক মরাল প্রেমিসের উপর একমত হবে। জাতি হিসেবে আমাদের ওই প্রেমিসগুলো আজকে হুমকির মুখোমুখি। এই দ্বিধাবিভক্ত জাতিকে এক করতে হবে। আজকে আমাদেরকে একটা ঐক্যবদ্ধ সংহত জাতির প্রত্যয় নিয়ে এগিয়ে আসতে হবে, এবং যে রাজনৈতিক শক্তি এই প্রত্যয়টি নিয়ে এগিয়ে যাবার প্রতিশ্রুতি দিতে পারবে, এই প্রতিশ্রুতিকে কাজে লাগাতে পারবে, বাংলাদেশের জনগণ তাকে বরণ করে নেবে। আজকে যারা রাষ্ট্রের কর্ণধার তারা এই প্রমিসটি করতে ব্যর্থ হয়েছেন এবং এই ক্ষেত্রে কোনো কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন। আজকে বাংলাদেশের 16 কোটি মানুষ একটা অনিশ্চয়তায় ভুগছে। আমরা জানি না কালকে কী ঘটবে, আমরা জানি না আগামী সপ্তাহে কী ঘটবে, আমরা জানি না আগামী মাসে কী ঘটবে। এই অনিশ্চয়তার উপর ভিত্তি করে একটি জনজীবন চলতে পারে না। আজকে যদি আমরা জনজীবনের স্থিতি চাই, আজকে যদি আমরা জনজীবনের অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক স্থিতি চাই, তাহলে আমাদের নতুন করে ভাবতে হবে। আমাদের রাজনীতির ক্ষেত্রে গুণগত রূপান্তরের কথা ভাবতে হবে, রাজনীতির ক্ষেত্রে নতুন ধারা, নতুন মাত্রা যোগ করার কথা ভাবতে হবে। এটাই হচ্ছে এই সময়কার চাহিদা, এটাই হচ্ছে এই সময়কার লড়াইয়ের স্লোগান। মাত্রা তৈরি করেছে। আমি হেফাজত ইসলামের 13 দফা দাবিকে সমর্থন করি কি করি না এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমি করি না ব্যক্তিগতভাবে। আমি হেফাজত ইসলামকে রাজনৈতিক শক্তি হিসেবে ইতিবাচক মনে করি কিনা সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। আমি ব্যক্তিগতভাবে ইতিবাচক শক্তি মনে করি না। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ যারা প্রান্তিক, যারা রাজনীতি এবং অর্থনীতি এবং সংস্কৃতির মূল ধারা থেকে বঞ্চিত, যারা প্রান্তিক মানুষ, তারা হাজার বাধা সত্ত্বেও, হরতাল সত্ত্বেও, ট্রাক, বাস, লঞ্চ, ট্রেন বন্ধ করে দেওয়া সত্ত্বেও ঢাকায় এসে জমা হয়েছেন। লেনিন বলেছিলেন সৈন্যরা হচ্ছে উর্দি পড়া কৃষক। সেদিন হেফাজত ইসলামের সমাবেশে যারা এসেছিলেন তারা হচ্ছে কর্তা পড়া কৃষক, যে কৃষক বাংলাদেশের বুর্জোয়া রাজনীতির মূল ধারাটির বাইরে। তারা এসছেন, তারা প্রমাণ করতে পেরেছেন যে হাজার বাধার মুখেও তারা আসতে পারেন, তারা আবার আসবেন বলেছেন পার্টিতে। এ ঘটনাকে উড়িয়ে দেওয়া যাবে না। এটা আমার ব্যক্তিগত ভালো লাগা মন্দ লাগার ব্যাপার না, এটা আমি ব্যক্তিগতভাবে তাদের মতাদর্শে আমার সম্মতি আছে কি না আছে তার ব্যাপার না, কিন্তু এটাকে উড়িয়ে দেওয়া যাবে না। আমাদের সমাজের মনস্তত্ত্বে, আমাদের ইতিহাস চেতনায়, আমাদের প্রত্যহিক জীবনের চর্চায় ধর্মের একটা ভূমিকা আছে। এই ধর্মের উপাদানটিকে প্রত্যাখ্যান করে বাংলাদেশ এগোতে পারবে না। যারা ভাবছেন যে হেফাজত ইসলামের এই কর্মসূচিকে ইচ্ছা করলেই ফুৎকার উড়িয়ে দেওয়া যাবে, তারা বোকার স্বর্গে বাস করছেন। আমরা যে সত্যিকারভাবে একটা সংহত সমাজ চাই, আমাদের একটা সংলাপ দরকার। সংলাপ শুধু প্রধান দুটো রাজনৈতিক দলের মধ্যে নয়, সংলাপ হচ্ছে সমাজের বিভিন্ন স্তরের মধ্যে যে চেতনাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। আজকে আমি মনে করি বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে ইসলামের চেতনার কোনো পার্থক্য থাকতে পারবে না, থাকা উচিত না। আমি মনে করি ধর্মের সঙ্গে, ধর্মের চেতনার সঙ্গে অসাম্প্রদায়িকতার চেতনার কোনো বিরোধ থাকতে পারবে না। আজকে বাংলাদেশকে ইসলাম এবং মুক্তিযুদ্ধ, ধর্ম এবং অসাম্প্রদায়িকতা এবং জাতীয় জীবনের সংহতির প্রত্যয় নিয়ে নতুন করে এগোতে হবে। হেফাজত ইসলাম আমাদেরকে ভাবতে সহায়তা করেছে। যারা এই গুণগতভাবে নতুন উপাদানটিকে বুঝতে পারছেন না, তারা বোকার স্বর্গে বাস করছেন। আমাদেরকে বুঝতে হবে যে হেফাজত ইসলাম যেই রাজনীতির কথাটি নিয়ে এসছে, যে সমাজ পরিবর্তন নিয়ে এসছে, তার সঙ্গে আমি একমত হতে না পারি, সেটা কথা আমি মেনেও নিতে না পারি। আমি 13 দফার সঙ্গে যেমন একমত নই, কিন্তু এটাকে আমি উপেক্ষা করতে পারবো না। আমি যেটাকে কনফ্রন্টও করতে চাই, আমি যদি এটাকে মোকাবেলা করতে চাই, আমাকে বুঝতে হবে। আমি যদি এটাকে অ্যাকোমোডেট করতে চাই, এটাকে আমাকে বুঝতে হবে। আমি যেটার সঙ্গে কোএক্সিস্ট করতে চাই, আমাকে বুঝতে হবে। এই বোঝাটাই হচ্ছে আজকে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় চাহিদা, আর এই বোঝার জায়গাটাতেই হচ্ছে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় অভাব। আজকে আমরা পরস্পরের ডিসকোর্সকে বুঝতে চাচ্ছি না, আমরা পরস্পরের মানুষভঙ্গিকে বুঝতে চাচ্ছি না, আমরা পরস্পরের ন্যারেটিভকে বুঝতে চাচ্ছি না। ফলে আমাদের বিভক্তি আরও বেশি তীব্র হচ্ছে, আরও বেশি প্রবল হচ্ছে, এবং পুরো জাতিকেই তার জন্য মাসুল দিতে হচ্ছে। দেখতে পাচ্ছি বিরোধী দলের অলমোস্ট প্রত্যেকটি শীর্ষস্থানীয় নেতাকে গ্রেফতার করা হয়েছে।
আমার যেটা মাঝে মাঝে মনে হয় যে সরকার কি অ্যাচিভ করতে চাচ্ছে, সরকার কি মনে করছেন যে এরকম হার্ড লাইন নিয়ে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলকে সাপ্রেস করা যাবে? এটা পৃথিবীর কোথাও হয়নি। আপনি যদি 2008 সালের নির্বাচনও দেখেন, আওয়ামী লীগের এত বড় নির্বাচনী সাফল্যের পরেও কিন্তু আপনি যদি সামগ্রিকভাবে ভোটের পরিসংখ্যান দেখেন, দুটো দলের মধ্যে ভোটের কোনো পার্থক্য নেই। এবং আজকে যে কোনো বিশ্বাসযোগ্য মত সমীক্ষণ আপনাকে বলবে যে বিএনপি জনমতের জনপ্রিয়তা মাপকাঠিতে এগিয়ে আছে। ওরকম একটি দলকে আপনি জুলুম নিপীড়ন করে কি করে আপনি দমিয়ে দেবেন? সরকার যদি মনে করে যে বিএনপির উপর কোনো জুলুম নিপীড়ন করলে, তাদের নেতাকে দেখে গ্রেফতার করলে বিএনপি সরকার সুরসুর করে সরকারের শর্ত অনুযায়ী দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে রাজি হবেন। বিএনপি সত্যি তাই করে, এটা খুব হতাশার ব্যাপার হবে। বিএনপির জন্য একটা রাজনৈতিক মৃত্যু হবে। আজকে বিএনপি যদি আপোষ করে সরকারের নিপীড়নের মুখে, বিএনপি রাজনৈতিক দল হিসেবে দাঁড়াতে পারবে না। আজকে বিএনপিকে যেটা করতে হবে, বিএনপিকে মনে রাখতে হবে সে গণতন্ত্রের পক্ষে আছে, সে ন্যায়ের পক্ষে আছে এবং ন্যায়ের পক্ষে তাকে লড়াই করে যেতে হবে। এই মুহূর্তে আপোষের কোনো সম্ভাবনা নেই। সরকার যে সত্যি আপোষ চান, সরকারকে সমস্ত বিরোধী দলের নেতাকর্মীকে শর্তহীনভাবে মুক্তি দিতে হবে এবং সরকারকে তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার প্রস্তুতি নিতে হবে। এছাড়া বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক সমঝোতার কোনো পথ আমাদের সামনে খোলা নেই। আরো এটা স্পষ্টতই স্বৈরাচার। এর মধ্যে গণতন্ত্রের কোনো ছিটে ফোটা নেই। কোনো রকমের যুক্তির উপর প্রতিষ্ঠিত হয়ে, যুক্তির উপর ভিত্তি করে মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়নি। এবং আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা যারা মুক্ত বুদ্ধির চর্চায় বিশ্বাস করি, আমাদের মাহমুদুর রহমানের এই গ্রেফতারের প্রতিবাদ করতে হবে। এর কোনো বিকল্প নেই। মাহমুদুর রহমান কারাগারে অনশন করেছেন, যেটা হচ্ছে রাজনৈতিকভাবে পরীক্ষিত, ঐতিহাসিকভাবে পরীক্ষিত একটি প্রতিবাদের পদ্ধতি। মাহমুদুর রহমানের জন্য বাংলাদেশের লক্ষ্য